সিলেটের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা। এদিকে অ্যাম্বুলেন্স বাসের সংঘর্ষে চালক নিহত, 2 নারী সহ আহত 5। জানাবো তারেকের কর্তৃত্ব কমানোর চেষ্টায় বেগম জিয়া। আরও গণ অধিকার পরিষদ, 2 পক্ষেরই একত্র হওয়ার চেষ্টা। এবং সর্বশেষ জানাবো আসাদুজ্জামান মিয়ার দুর্নীতির বিষয়ে যা বললেন ওবায়দুল কাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা। টানা বৃষ্টি আর উজানের ঢলে সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় দ্বিতীয় দফায় আবারও বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলার পর্যটন কেন্দ্রগুলো বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন। সিলেটের বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে তলিয়ে যায় সাদা পাথর, জাফলং, বিছানাকান্দি সহ বিভিন্ন পর্যটন স্পট। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন বলেন, মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত সিলেটের পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত রয়েছে। বন্যা পরিস্থিতির জন্য সিলেটের পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে সেগুলো কার্যকর করা হয়েছে। অ্যাম্বুলেন্স বাসের সংঘর্ষে চালক নিহত, 2 নারী সহ আহত 5। দিনাজপুরের ফুলবাড়ীতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন 2 নারী সহ 5 যাত্রী। সকাল 10:30টায় দিনাজপুর ফুলবাড়ী মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর ভীমলপুর মোড় এলাকায় দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হাকিমপুরের সাধুরিয়া গ্রাম থেকে বিষপান করা মুমূর্ষু রোগীকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে যাচ্ছিল। পথে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নে রাজারামপুরে ভীমলপুর মোড় এলাকায় দিনাজপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিকট শব্দে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা অ্যাম্বুলেন্সের চালক সহ অন্য যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় সেখানকার কর্তব্যরত চিকিৎসক অ্যাম্বুলেন্স চালক এহসান আলীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত 2 নারী সহ 5 জনকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। তবে ঘটনার পরপরই পালিয়ে যায় শ্যামলী পরিবহনের বাসটি। এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, পালিয়ে যাওয়া বাসটি আটকের চেষ্টা চলছে। মরদেহের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তারেকের কর্তৃত্ব কমানোর চেষ্টায় বেগম জিয়া। বেগম জিয়া তার ফিরোজার বাসভবনে রাজনৈতিক তৎপরতা সক্রিয় হয়েছেন। গত কয়েকদিনে তাকে রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত তৎপর দেখা যাচ্ছে। বিশেষ করে ঈদের আগে থেকেই তিনি বিএনপির বিভিন্ন শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। যদিও এই বৈঠকের বিষয়ে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই বৈঠকগুলো স্রেফ আনুষ্ঠানিকতা। বেগম জিয়ার স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য বিএনপি নেতারা ঘটা করে ফিরোজায় যাচ্ছেন বলে বলা হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, হঠাৎ করে বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি নেতারা এত উদ্বিগ্ন হলেন কেন? যে বিএনপি নেতাদেরকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়াকে দেখতে যেতে দেখা হয়নি, তারা এখন ঘন ঘন ফিরোজা যাচ্ছেন স্বাস্থ্যের খোঁজ খবর নিতে। কি এমন হলো যে বেগম খালেদা জিয়া তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন? ঈদের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। বেগম জিয়ার সঙ্গে তিনি সাক্ষাৎ করেন এমন এক সময়ে যখন বিএনপিকে তছনছ করে দিয়েছিল লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। তারেক জিয়া মধ্যরাতে বিএনপিতে কু করেন এবং দলের কেন্দ্রীয় কমিটিকে ওলটপালট করে দেন। একই সঙ্গে তিনি ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর এবং বরিশাল মহানগরের সব আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে দেন। ছাত্রদলের কমিটিও বাতিল করে নতুন কমিটি গঠন করেন। তারেক জিয়ার এই আগ্রাসী তৎপরতায় হতবাক হয়ে পড়েন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। তারা সবাই অন্ধকারে ছিলেন, তাদের কারো পরামর্শ গ্রহণ করেননি তারেক জিয়া। এই বিষয়টিকে বিএনপি নেতারা সহজভাবে নেননি, আর এই কারণেই তারা এখন তারেক জিয়াকে ঠেকানোর জন্য বেগম খালেদা জিয়ার কাছে ধর্ণা দিচ্ছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। ঈদের আগের রাতে বিএনপি ত্যাগ করা এলডিপি নেতা কর্নেল অলি আহমেদ দেখা করেন বেগম খালেদা জিয়ার সঙ্গে। তিনিও যথারীতি স্বাস্থ্য এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য সাক্ষাৎ করেছেন বলে বলা হয়। কিন্তু বাস্তবে কর্নেল অলি আহমেদ হলেন তারেক জিয়ার অন্যতম একজন সমালোচক, যিনি তারেক জিয়ার নেতৃত্ব সম্পর্কে আগে থেকেই সতর্কবার্তা দিয়ে আসছিলেন। ঈদের দিন স্থায়ী কমিটির 6 সদস্যের পর যারা দেখা করেছিলেন তাদের বেশিরভাগই তারেক জিয়া বিরোধী বা তারেক জিয়ার কারণে দলের ভেতর কোণঠাসা অবস্থায় আছেন বলে মনে করা হয়। মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আব্দুল্লাহ আল নোমানের মতো বেগম জিয়ার ঘনিষ্ঠ কিন্তু তারেক জিয়ার চক্ষুশূল এসব নেতাদেরকে বেগম খালেদা জিয়া ডেকেছিলেন কেন, তা নিয়ে বিভিন্ন রকম আলোচনা হতেই পারে। কারণ এদের যোগ্যতা এবং জনপ্রিয়তা থাকা সত্ত্বেও বিএনপিতে অপমাক্ত অযোগ্য।
তারেক জিয়ার সুনজরে না থাকার কারণে এরা বিএনপিতে কক্ষচ্যুত হয়েছেন বলে মনে করা হয়। অনেকেই মনে করেন যে তারেক জিয়ার আগ্রাসন প্রতিহত করার জন্য বেগম খালেদা জিয়াকে তারা সক্রিয় করার চেষ্টা করেছেন। বেগম খালেদা জিয়ার সঙ্গে যে 15 জন সাক্ষাৎ করেছেন তাদের মধ্যে কেউ কেউ আছেন যারা তারেক এবং বেগম জিয়া দুপক্ষের সঙ্গে সুসম্পর্ক রেখে চলছেন। যেমন আব্দুল আওয়াল মিন্টু, রুহুল কবির রিজভী। কিন্তু শুধুমাত্র তারেক জিয়ার সঙ্গে ঘনিষ্ঠ এবং তারেক জিয়া যাদেরকে এখন খুব আস্থা রেখেছেন এরকম কোনো নেতাকেই বেগম খালেদা জিয়ার বাসভবনে দেখা যায়নি। আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল মাহমুদ টুকু, জহিরুদ্দিন স্বপন, রুমিন ফারহানার মতো তারেক ঘনিষ্ঠ নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেনি। এখান থেকেই বিএনপিতে বেগম জিয়া বনাম তারেক জিয়ার বিরোধ সুস্পষ্ট হয়ে যায়। বিএনপিতে যে অস্থিরতা চলছে সেই অস্থিরতা নিরসনে বেগম খালেদা জিয়ার সক্রিয় ভূমিকা কামনা করছে নেতৃবৃন্দ। আর এই কারণে তারা ঘটনাবলীর পুরো চিত্র বেগম জিয়ার কাছে তুলে ধরতে চেষ্টা করছেন। বেগম জিয়া ও তারেকের কর্তৃত্ব কমানোর চেষ্টা করছেন বলে বিভিন্ন মহল থেকে আভাস দেওয়া হয়েছে। কিন্তু সমস্যা হলো ইতোমধ্যে তারেক জিয়া বিএনপি দখল করেছে। তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতৃত্বে তারেক জিয়া। বিভিন্ন জেলায় জেলায় যারা দায়িত্ব আছেন, যারা সক্রিয়, তারা সবাই তারেক জিয়াপন্থী। ফলে খালেদা জিয়া দলের সিনিয়র নেতাদের আস্থাভাজন হয়ে বিএনপি নিয়ন্ত্রণ কতটুকু গ্রহণ করতে পারবেন তা নিয়ে অনেকে সংশয় প্রকাশ করছেন। গণ অধিকার পরিষদ, দুই পক্ষেরই একত্র হওয়ার চেষ্টা। নেতৃত্বে দ্বন্দ্বে দুই ভাগে বিভক্ত হয়েছিল কোটা আন্দোলন থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ। দুই পক্ষই বিএনপি নেতৃত্বের সরকার বিরোধী যুগপৎ আন্দোলনে পৃথকভাবে অংশ নেয়। তবে এখন দুই পক্ষই বলছে একত্র হওয়ার প্রচেষ্টা চলছে। আবার সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিষয়টি সমানে আশায় এই ইস্যুকে ঘিরে দুই পক্ষের কাছাকাছি আসার সম্ভাবনা তৈরি হয়েছে। গত বছরের জুলাইয়ে দলের শীর্ষ দুই নেতা রেজা কিবরিয়া ও নুরুল হকের বিরুদ্ধে দলে ভাঙন দেখা দেয়। তবে গণ অধিকার পরিষদের দুই পক্ষের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায় বিরোধী দলগুলো বর্জনের মুখে ও 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পর দুই পক্ষ থেকেই একত্র হওয়ার চেষ্টা করা হচ্ছে। একাধিকবার আনুষ্ঠানিক বৈঠকও হয়েছে। কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন থেকে উঠে আসা তরুণদের অংশ একত্র হতে আগ্রহী। তবে বিভিন্ন সময়ে দলে যোগ দেওয়া সাবেক সামরিক কর্মকর্তা, আইনজীবী ও পেশাজীবী অংশের এতে অনীহা রয়েছে। গণ অধিকার পরিষদের একাংশ সভাপতি নুরুল হক সংবাদ মাধ্যমকে বলেন, যখন রাজনৈতিক দল গঠন করি তখন নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো ছিল। ভাঙনের পরেও নিজেদের উপলব্ধি ছিল যারা শুরু থেকে ছিলাম তারা একসঙ্গে থাকলে জনগণের কাছে ইতিবাচক বার্তা যাবে। দলে ভাঙনের পেছনে বিশেষ মহলের ইন্ধনও ছিল। এসব বিষয় মাথায় রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পরে নিজেদের মধ্যে একাধিকবার আলোচনা হয়েছে। এ বিষয়ে গণ অধিকার পরিষদের অপর অংশের উচ্চতর পরিষদের সদস্য সাদ্দাম হোসেন বলেন, গত অধিকার পরিষদের দুই পক্ষ একত্র হওয়ার চেষ্টা থেমে যায়নি। একাধিকবার আনুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে। ভবিষ্যতে একসঙ্গে দেখা যেতে পারে। সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন করে পরিচিত পাওয়া নুরুল হক ছাত্র অধিকার পরিষদের ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী সময়ে নুরুল হক ও তার সমমনা ব্যক্তিরা 2021 সালের অক্টোবরে গণ অধিকার পরিষদ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। দলের আহ্বায়ক হিসেবে যোগ দিয়েছেন রেজা কিবরিয়া। গণ অধিকার পরিষদকে দল হিসেবে প্রতিষ্ঠা নেতৃত্বে যারা ছিলেন তাদের বয়স ছিল 30-এর কোঠায়। দেশের কোনো দলে এত সমবয়সী নেতৃত্ব বিরল। পরে দল সম্প্রসারণ করতে সাবেক সামরিক কর্মকর্তা, আইনজীবী ও পেশাজীবীদের টানা হয়। তারা আহ্বায়ক কমিটিতে বিভিন্ন পদ পান। দল গঠনে 2 বছর হওয়ার আগে শীর্ষ দুই নেতা রেজা কিবরিয়া ও নুরুল হকের বিরুদ্ধে ভাঙন দেখা দেয়। গত বছরের জুন ও জুলাই মাসে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি, অব্যাহতি, অনাস্থা প্রস্তাব ও অপসারণের ঘটনা ঘটে। গত বছরের 1 জুলাই দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে নুরুল হকের নেতৃত্বে তার অনুসারীরা আহ্বায়কের পদ থেকে রেজা কিবরিয়াকে অপসারণের সিদ্ধান্ত নেন। নুরুল হকের সমর্থকেরা গত বছর 10 জুলাই দলের জাতীয় কাউন্সিল করেন। তাতে নুরুল হক সভাপতি ও মোহাম্মদ রাশেদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অপরপক্ষ এই কাউন্সিল মানেনি। বর্তমানে এই পক্ষের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন কর্নেল মিয়া মশিউজ্জামান আর ফারুক হাসান, সদস্য সচিব। রেজা কিবরিয়া এই অংশের প্রধান পৃষ্ঠপোষক। দলে ভাঙনের বছরখানেক হতে চলল এই পক্ষটি পুরোপুরি দল গুছিয়ে উঠতে পারেনি। অপরদিকে দলের বিভেদে কেন্দ্রীয় কার্যালয়ে হাতছাড়া হয়েছে নুরুল হকের অনুসারীদের। পুরানো পল্টনের প্রীতম জামান টাওয়ারে দলের অস্থায়ী কার্যালয়টি বর্তমানে মশিউজ্জামান, ফারুক হাসানদের পক্ষে ব্যবহার করছে। নুরুল হকের অনুসারীরা বিজয়নগরের এলাকার একটি ভবনে অস্থায়ী কার্যালয় করেছেন। আসাদুজ্জামান মিয়া দুর্নীতির বিষয়ে যা বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার অন্ধকারে ঢিল ছুটতে চায় না। সাবেক টিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুর্নীতি তেমন অভিযোগ আসেনি। তবে দুর্নীতি হলে তদন্ত হবে, বিচার হবে। বিচার বিভাগ স্বাধীন, দুদকও স্বাধীন। যে যত প্রভাবশালী হোক তার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করা যাবে। তদন্ত শেষে মামলা করা যাবে, মানে বিচারের আওতায় আসবে। গত 16 জুন একটি গণমাধ্যমে ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার অঢেল সম্পত্তির তথ্য দিয়ে খবর প্রকাশিত হয়। পুলিশের সাবেক একজন কর্মকর্তার বিরুদ্ধে এ
অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুদক তদন্ত করেনি, তার ব্যাপারে কি করে জানবো? সরকারের নজরে আসার আগে সরকার কিভাবে ব্যবস্থা নেবে? যখনই কোনো দুর্নীতির অভিযোগ নজরে এসেছে ব্যবস্থা নিয়েছি। গণমাধ্যমে আসার পর কিংবা সরকারের নজরে আসার পর সরকার কারো দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এমন ঘটনা ঘটেনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা দিয়েছেন এবং দুদককেও স্বাধীন করেছেন। যতই প্রভাবশালী হোক, দুর্নীতি করলে কারো ছাড় নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।